চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে প্রশ্ন আছে সাফ আন্ডার-20 জেতা বাংলাদেশ দলকে নিয়ে, রোনালদোর পডকাস্ট নিয়ে কোয়েশ্চেন আছে, দানি অলমো কেমন করলেন সেগুলোও আছে, এই লা লিগা জিতবে সেটাও আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা চলুন একটা একটা করে আনসার দেওয়ার চেষ্টা করি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র নিয়ে প্রশ্ন আমরা খুব বেশি গভীরে যাব না, কারণ আপনি আসলে এটা যে সময় হয়তো দেখবেন, যে সময় আপনার কাজ পর্যন্ত পৌঁছাবে তার খানিকক্ষণ বাদে চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স লিগের ড্র এর পর আবার আমাদেরও কিছু থাকবে, সেটাও আছে। চলুন শুরু করা যাক। আপনি করবেন? হ্যাঁ প্লিজ। প্রথম প্রশ্নটাই করতে চাচ্ছিলাম, কিন্তু সেটা নিজের লেখাই নিজে এখন পড়তে পারছি না। আচ্ছা, গেমিং উইথ শয়ন, তার প্রশ্ন হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের ডার্ক হর্স কারা হবে? আমিও নিয়ে রাখছি। ভেরি টাফ কোয়েশ্চেন। আপনি বলেন। মানে আই ক্যান নট প্রেডিক্ট ডার্ক হর্স। চ্যাম্পিয়ন্স লিগ তো ইউরো বা ওয়ার্ল্ড কাপের মতো না যে 4 বছর পর পর হয়, একটা কোয়ালিফাইং রাউন্ড গেছে। কারণ চ্যাম্পিয়ন্স লিগের তো পট পরিবর্তন হয় প্রতিবার, কারণ একটা দলের শক্তি বাড়ে, শক্তি কমে। ডার্ক হর্স কারে বলবো আসলে? প্রতি বছর কিন্তু এখন তাও প্রেডিক্ট কিন্তু কখনোই চ্যাম্পিয়ন্স লিগে ডার্ক হর্স করা যায় না। আপনি 2016-17 এস মোনাকোর কথা বলেন, বা 18-19 আয়াক্স, বা তার উপরে ভিয়ারিয়াল, এটা কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারে না যে সম্ভব না যে আপনি কোন একটা চ্যাম্পিয়ন্স লিগের শুরু হওয়ার আগে একটা টিমকে এইভাবে ডার্ক হর্সের তকমা দিয়ে করতে পারেন। বরং যখন ওইভাবে প্রসিড করবে টুর্নামেন্টটা, এখন তো টুর্নামেন্ট আসলে পুরো লিগ ফরম্যাটে, এটা আরও অদ্ভুত সিস্টেম। সেইখানে যেহেতু লিগ সিস্টেম, আর্সেনালের ভালো করার চান্স থাকতে পারে। আর্সেনালকে আপনারা যদি ডার্ক হর্স ধরতে চান, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ জেতে নাই কখনো। আতলেতিকো তো আবার টুর্নামেন্ট ফুটবল খেলে একটু ওদের জন্য প্রেফারেবল, কারণ ওই হোম অ্যান্ড অ্যাওয়ে অ্যাডভান্টেজটা কিন্তু তারা ভালো মতো নিতে পারতো। বাট ইফ পিএসজি একটা ভালো অপশন। পিএসজি কিন্তু ভালোই, পিএসজি একটা ডার্ক হর্সের জন্য এবার ভালো অপশন এই কারণে যে পিএসজি তো সিস্টেমই পাল্টে গেছে, এমবাপে নাই, হোল সিস্টেম হ্যাজ চেঞ্জড। সো এইখানে আমি জানি না ডার্ক হর্স বাই চ্যাম্পিয়ন্স লিগের ডার্ক হর্স প্রেডিক্ট করা, এমনিই আমাদের প্রেডিকশন মেলে না বলে একটা দুর্নাম বাজারে আছে। সেই জায়গায় যখন চ্যাম্পিয়ন্স লিগে একটা ডার্ক হর্স প্রেডিক্ট করে ফেলি, এটা তো অন্যায় হয়ে যাবে। এটা কেমনে আসলে মাথায় ধরছে না। দুঃখ, ডার্ক হর্সের ঘোড়া ছুটানি আপনারাই প্রেডিক্ট করেন ভাই, মানে বল আপনার কোর্টে ঠেলে দিলাম। 34টা দল আছে, 34টা দলের মধ্যে 1-2টা নিয়ে প্লিজ। স্পার্টা গ্রাস, অস্ট্রিয়ার স্টার্মগ্রাস নিয়ে আমি ইয়াতে খেলতাম, ফুটবল ম্যানেজারে খেলতাম, ভালো এদেরকে দিয়ে দিলাম, নামটা ভালো লাগছে। হ্যাঁ, স্টার্মগ্রাস। ওরা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলতেছে? না, চ্যাম্পিয়ন্স লিগে খেলছে আগে। কত সালে খেলেছে? এখন এটা মনে করতে গেলে আগে না, 47-এর পরে নতুন বাংলাদেশের আগে খেলেছে। সেটা ওকে। লিটন বিজয়, তার প্রশ্ন বা তার অবজারভেশন সেটা হচ্ছে, মিরাজের খেলা দেখে তার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কেডিবি। আপনাদের মিরাজের খেলা দেখে মতামত? আচ্ছা, মিরাজের খেলা দেখে বাংলাদেশের কেডিবি মিলাতে তো আমাদের ভালোই লাগে, কিন্তু আমরা যেটা করা উচিত আমাদের, যে মিরাজকে কেডিবির মতো লাগে, তাহলে আপনি কেডিবি যেভাবে গড়ে উঠেছে সেভাবে তাকে গড়তে দিন। কিভাবে গড়তে দেবেন? এই মিরাজ যখন ক্লাব ফুটবলে খেলবেন, তখন তাকে কি সেই স্বাধীনতাটুকু দেওয়া হবে? আমরা বলি এখানে যে আলেহান্দ্রো গার্নাচোকে উন্নতি করতে হলে তিনি যে 10 বার কাটিয়ে যেতে চাবেন, তার ভেতরে 2 বার সফল হবেন, 8 বার পারবেন না। ওই 8 বার কোচকে ধৈর্য ধরতে হবে যে না, ঠিক আছে, ওর উপর আমি ভরসা রাখতে চাই। বাংলাদেশের ফুটবলে কি সেই পরিস্থিতি আছে যে মিরাজকে আমি নামিয়ে দিলাম লিগের ম্যাচে, সে 10 বার ড্রিবল করতে গেল, হয়তো সে 2 বার পারলো, 8 বার পারলো না, হয়তো সে 9 বারই পারলো না, কিন্তু আমি কি তার উপরে ওই ধৈর্যটা রাখতে পারবো? অথবা আমি কি মিরাজকে একটু ফ্রি করে দিতে পারবো? আমি কি বলতে পারবো যে ভাই তুই ঠিক আছে, তুই আপাতত অ্যাটাকিংয়ে বেশি মনোযোগী হ, ডিফেন্সটা নিয়ে একটু পরে ভাব। অথবা এমনও হতে পারে যে অ্যাটাক ডিফেন্স দুদিকেই তাকে হয়তো ট্র্যাক ব্যাক করার যে ট্যাকটিক্যাল ব্যাপার স্যাপারগুলো থাকে, প্রাথমিক ব্যাপার, সেগুলো আমি হয়তো আস্তে আস্তে ধাপে ধাপে ইমপ্লিমেন্ট করব। তাকে নিয়ে কি আলাদা করে তার ক্লাব কাজ করবে? জানি না, অনেক ইফস আছে। তো এই কারণেই সমস্যাগুলো আসলে হয়। আমরা অনেকেই অনেক কিছু ভাবি যে তাদের খেলা দেখে অনেক কিছু মনে হয়। মোরসালিনের খেলা দেখেও কিন্তু সেই রকমেরই প্রশংসা এসছিল। মোরসালিন এখনো পর্যন্ত সেই মানে কম্পোজারটা ধরে রাখতে পেরেছেন, সেই মাঝখানের ওই একটা ছোট ইনসিডেন্ট বাদ দিলে। কিন্তু এই যে মিরাজ উঠে আসছেন, এই যে রাহুল উঠে আসছেন, রাহুলের কিন্তু ওই যে 1v1 টেক অন করার একটা প্রবণতা আছে। এখন আপনি তাকে নার্চার করার জন্য কি করবেন? আপনি তাকে এই জায়গায় যদি আপনি তাকে মানা করেন বা তাকে যদি বকেন বা তাকে ওই সুযোগটা যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি ওই কাজটা আর করবেন না, বা
এবং তাকে অন্যভাবে হয়তো না করা হতেও পারে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার এরকম যে সব মানুষকে তো একভাবে ডিল করলে হয় না। হয়তো আপনাকে আমাদের বস একভাবে ডিল করে, আমাকে হয়তো আরেকভাবে ডিল করে, নাবিল খানকে হয়তো আরেকভাবে ডিল করে। এইটাকে তো বলে ম্যান ম্যানেজমেন্ট। তো সেই ম্যান ম্যানেজমেন্ট আসলে বাংলাদেশের ফুটবলে কতখানি প্রখর, এবং আরো ইম্পর্টেন্ট শৃঙ্খলা। হ্যাঁ, শৃঙ্খলার ব্যাপারটা এটা নিয়ে তো আপনারা বারবারই কথা বলেন। একটা শৃঙ্খলা, মানে অ্যাথলিটদের জীবন সস্তা না। হ্যাঁ, যে আজ গেলাম কাল গোল করে ফেললাম, এভাবে আধুনিক ফুটবলে হয় না। যেমন মাহবুবুল হকের প্রশ্নটা, যে আপনারা কি মনে করেন তরুণ ফুটবলারদের এই বিজয় গোটা বাংলাদেশের ফুটবলে নতুন দিনের সূর্য ওঠার সূচনা? আপনার প্রশ্নটা ভালো, কিন্তু আমি একটু আপনাকে এই জায়গায় বাস্তবতার নাড়া দিয়ে যাই। হ্যাঁ, আমার মনে হয় সবকিছু নিয়ে আমাদের আবেগে উচ্ছ্বসিত হয়ে যাওয়ার একটা বদভ্যাস আছে, আমাদের জাতিগত বদভ্যাস। সেখান থেকে আমাদের লাগাম টানতে পারতে হবে। বাংলাদেশে যত কোচ কাজ করেছেন, ইনক্লুডিং আমাদের লোকাল কোচেস, তারা সবসময় একটা ব্যাপার বলেন যে আমরা ওয়ে টু ইমোশনাল। এইটা আমাদেরকে ফুটবল মাঠে জিততে দেয় না। আমরা আবেগে বিবেকটা হারিয়ে ফেলি অনেক সময়, আবেগে বিবেকটা অ্যাকচুয়ালি হারিয়ে ফেলি। এখানে আরেকটা জিনিস লিঙ্ক করে বলি, তিনি জিজ্ঞেস করছেন যে হাবিবুর রহমান সুমন স্বপন বাংলাদেশ ফুটবলের সেরা অর্জন করতে, এটা কোনো সন্দেহ নেই 2003-এর সাফ। কিন্তু 2003-এর যখন আপনি সাফ জিতলেন, তারপর আপনার ফুটবলে কি হলো? 2003-এর সাফ, এবং শুধুমাত্র বাংলাদেশের ফুটবল বললেন না, আমার মনে হয় বাংলাদেশের স্পোর্টিং ইতিহাসেরই অন্যতম সেরা অর্জন সাফ ফুটবল। আপনি যদি হিসাব করেন, আমাদের তো অলিম্পিকে গোল্ড মেডেল নাই, আমাদের মেডেল আছে হচ্ছে কমনওয়েলথ গেমসে। সেইটা একটা অর্জন, এইটা একটা অর্জন। সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন, চারটেখানি কথা না, এশিয়া এত বড়, ফুটবল এত বড়, সেখানে মেয়েদের ভাগ করে সাফে মেয়েদের চ্যাম্পিয়ন হওয়া 2022-এ, এগুলো বাংলাদেশেরই অর্জন। তো সেই হিসাব যদি আপনি করেন, দেখেন 2003-এর পরে কেন বাংলাদেশ 5-এ ফাইনাল খেললো, সেই ফাইনাল বাংলাদেশ আর খেলতে পারলো না, তো কেন? আপনি সেই প্রশ্নের জবাব পরের বারে তো মনে হয় গ্রুপ স্টেজে বাদ পড়ে গেল 2008-এ যে সাফটা হলো। না, এরপরে হচ্ছে 2013 থেকে বাংলাদেশ একটা না গ্রুপ পর্বে 11-13 থেকে একটা না গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল। আবার হচ্ছে 2000 এই যে গেলবার 22-এর সাফে বাংলাদেশ ভালো করেছে সিনিয়র টিম। যে প্রসঙ্গ ছিলেন নতুন সূর্য ওঠে কিনা, বাংলাদেশের ফুটবলে আপনি দেখবেন হিসাব করলে যে গতানুগতিকভাবে গড়ে বছরে একবার এই সূর্য মানুষজন উঠে দেয়, যে এই বোধহয় বাংলাদেশের ফুটবল জেগে গেল, এই বুঝি এই হলো। একদিনের সূর্য উঠে 364 দিন যদি অন্ধকারে থাকি, এরকম হয় না। ঘটনাটা আসলে অনেক কঠিন। আমি কাউকে নিরুৎসাহিত করছি না, বরং আমি উৎসাহিতই করছি। বাংলাদেশের ফুটবল ভালো জায়গায় গেলে আমাদের চেয়ে খুশি হয়তো বাংলাদেশের আর কেউ হবেন কিনা, হবেন হয়তো। মানে এরকম সাফল্যের পর একদিন অ্যাড্রেনালিন থাকে, খুবই স্বাভাবিক, তারাও এটা নিয়ে প্রকাশ করছে। এটাই দেখতে চাবো যে মারুফুল হক যে কাজটা করতে চাইছেন, যে সাফল্যটা পেলেন, তাকে ধরে রাখা যাবে কিনা, তাকে দিয়ে এই যে বাংলাদেশের কয়েকজন কোচ আছেন যারা ভালো কাজ করেন, মারুফ ভাই, আমাদের টিটু ভাই, মিন্টু ভাই, এনাদের মাথায় আইডিয়া গিজ করেন, মানে লিসেন টু দেম, তারা কি বলেন, তারা তো বোঝেন ফুটবলটা, যে কিভাবে বাংলাদেশের ফুটবল ডেভেলপ করা যায়। এই আজকে উন্নতি করার দরকার নাই, আমি আপনার কাছে আজকের উন্নতি চাচ্ছি না। বাংলাদেশে যে সংস্কারের কাজ শুরু করছে, এদিকে আপনি আজকে চাইলেন আর সংস্কার হয়ে গেল, হলো না তো। 5 বছর সময় লাগবে, ফুটবলে 10 বছর লাগুক। এই যে তাদেরকে কেটিভির মতো মনে করছেন আপনি, তাইলে এই যারা তাদেরকে যারা নার্চার করবেন, এই মিন্টু ভাই, এই মারুফ ভাই, তাদেরকেও কাজ করার সুযোগ দেন, তাদেরকেও স্বাধীনতা দেন। এবং এইখানেই ঘটনাটা আসবে যে এখনো আমি বলবো যে সূর্য ওঠার উপলক্ষটা খুবই, মানে এগুলো গ্র্যাব করতে পারাটাই হচ্ছে ফেডারেশনের দায়িত্ব বা সবার দায়িত্ব। এখন আমি ঠিক বলবো না যে সূর্য উঠেছে, আমি বলবো যে সুবহিসাদিকের একটু আগে আছি আমরা। এখন আসলে ভোর হতে দেরি পাঞ্জেরি, হ্যাঁ, ভোর হতে অনেক দেরি আছে। আমার মনে হয় এইটাকে ক্যাশ ইন করা দরকার। বাংলাদেশ কখনোই এই সব সাফল্য ক্যাশ ইন করতে পারে নাই। অনেক জ্ঞান করবো। 2003-এ বাংলাদেশের সাফ জেতা দলটা সাদা জার্সিতে ছিল, সাদা, এখানে নীল স্ট্রাইপ, সাদা কয়েকটা কালার ছিল, আর এবারও সাদা জার্সি। বাংলাদেশের সাদা জার্সির সাথে একটা সম্পর্ক আছে, ভালো সখ্যতা আছে, সম্পর্ক আছে, সুখ স্মৃতি আছে। ওকে, বাংলাদেশ থেকে একটু বার্সেলোনায় যাই। এবি রিয়াদ বলছেন অভিষেক ম্যাচে দানি অলমোর পারফরম্যান্স কেমন লাগলো? অভিষেক ম্যাচে দানি অলমোর পারফরম্যান্স সেকেন্ড হাফে যখন তিনি নামলেন, ইনফ্যাক্ট আমরা তো শোতে ঘোষণা দিয়ে দিয়েছেন যে নামবে না, নামবে না। বার্সেলোনা তো ঘটনা ঘটায় ফেলছিল, রেজিস্ট্রেশন করে ফেলছে, এবং সেটা নিয়ে কার্লো আনচেলত্তির কাছে প্রশ্ন এসেছে প্রেস কনফারেন্সে রিয়াল মাদ্রিদ লাস পালমাস ম্যাচের আগে। তখন কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছে যে
দানি অলমোকে যে রেজিস্ট্রেশন করিয়ে ফেললো বার্সেলোনা, এটা কি আইনগতভাবে ঠিকঠাক আছে কিনা, কারণ এত দ্রুত হলো। তখন তিনি আবার টেকনিক্যালি উত্তর দিয়েছেন এটা বার্সেলোনা জানে, এটা তাদের ব্যাপার, মানে তিনি আর ওইটারে তার ঘাটানোর কোনো দরকার নেই, মানে কার্লো আনচেলত্তি তিনি যা করেন তিনি তাই করেছেন। দানিয়েল রেজিস্ট্রেশনটা অবাক করার মতো ছিল, সেকেন্ড হাফে তাকে নামানোটা আর অবাক করার মতো ছিল না, কারণ ফার্স্ট হাফে বার্সা পিছিয়ে ছিল, কিন্তু ইম্প্যাক্টটা হিউজ ছিল। একটা বার পোস্টে বল লাগা, তারপরে হচ্ছে লেভানডফস্কির গোলটা একটা বাতিল হলো অফসাইডে, তাতেও দানি অলমোর কিছু টুকটাক আছে। আর গোলটা তো মনে হয়েছে ওইখান থেকে গোলটা হবে এরকম ভাবা যায় না, করার সময় মনে হয় গোল হবে। এক্স্যাক্টলি, দানি অলমোর যেই রোলটা আসলে তিনি স্পেন দলে খেলেছেন সেই রোলে টেকনিক্যালি তিনি ওই দিন খেলেন নাই, কিন্তু এটাই আসলে দানি অলমোর ভার্সিটিলিটি। তিনি চাইলে লেভানডফস্কির পেছনেও খেলতে পারেন, তিনি চাইলে যেরকম ওই দিন লেফট উইংয়ে খেললেন। তো দানি অলমোকে ওই জায়গাটা দেওয়ার অনেক সুযোগ আছে। বার্সেলোনার আসলে দানি অলমোকে বেশি দরকার যতটুকু না দানি অলমোর বার্সেলোনাকে দরকার, এবং বিশেষ করে যখন এখন মার্ক বেরনাল তিনি ACL ইনজুরিতে একদম খুবই একটা বাজে টাইম, খুবই বাজে একটা টাইমিং। তার মতো একজন এত প্রমিসিং একজন প্লেয়ার যাকে ওই বুস্কেটসের একজন বলা হচ্ছে, উত্তরসূরি বলা হচ্ছে, তিনি যখন চলে যান তখন আসলে বার্সেলোনা পুরো টিমটার উপর ইম্প্যাক্ট পড়ে। সেখানে দানি অলমো একটা বড় পজিটিভ। দানি অলমোর ওইটা তো আছেই, কিন্তু যেভাবে বেরনাল মাঠ ছেড়ে গেলেন না, ওটা খুবই লেগেছে, গায়ে লেগেছে, মানে মন খারাপ হয়েছে এটার জন্যে। বার্সেলোনার এই তরুণ ফুটবলারদের বার্সেলোনা ওভার ইউজ করছে কোনো কোনো ক্ষেত্রে, এবং এই যে ইনজুরিটা, এটার পেছনে লা লিগার ফিক্সচারও খানিকটা দায়ী বলে কেউ দুষতে পারেন। আর কোনো লিগে এখনো পর্যন্ত অগাস্ট মাস কেবল লিগ শুরু হয়েছে, কোথাও কিন্তু এখনো মিড মানে উইকে খেলা পড়ে নাই। লা লিগা যেটা এরই মধ্যে ইন্ট্রোডিউস করে দিয়েছে, লিগের মাত্র থার্ড গেমটাই আপনার মিড উইকে, আবার আপনার সানডেতে আবার ম্যাচ আছে। এই এবং তার উপরে 17 বছর বয়সী একজন ফুটবলারকে আপনি যখন এত খালি রিলাই করছেন, তার উপরে তিনি আবার পুরো প্রি-সিজনও খেলেছেন, প্রি-সিজনে বেশ তার উপরে যখন এই বার্সার তো গাভি, পেদ্রি, আনসু ফাতি রেকর্ড তো ভালো না, মোটেও না, মানে এবং তার উপরে ACL হচ্ছে এমন ইনজুরি যে আপনি জানেন না এরপরে কি হবে। ধরেন আপনি যে কিভাবে ফিরবেন, আপনি ছিলেন এক মানুষ, আপনি আরেক মানুষ হয়ে যেতে পারেন, এটা কেউ জানে। ফেদেরিকো কিয়েজা যে কারণে ঢুকছে না এখন ACL ইনজুরিতে। ACL ইনজুরি খুবই খারাপ জিনিস, বাংলাদেশে এই ব্যাপারটা খুব কমন, এবং বাংলাদেশের ফুটবলাররা সামহাও এটা সার্ভাইভ করার ট্রাই করেন। বাংলাদেশের ফুটবলাররা এই দিক থেকে মানসিক চাপ পড়ে অনেক, বাংলাদেশের ফুটবলারদের মানে আমার মনে হয় 10 জনের ভেতরে 5 জনেরই ACL ইনজুরি আছে। হিউজ নাম্বারটা, কিন্তু অনেক হিউজ। ওকে, প্রশ্ন হচ্ছে, বলেন মোবারক হোসেনের প্রশ্ন, অ্যাস্টন ভিলার পারফরম্যান্স প্রেডিক্ট করেন চ্যাম্পিয়ন্স লিগে। আমাদেরকে সবাই জ্যোতিষী ভাবেন কেন? আমরা তো জ্যোতিষী না যে আমরা পারফরম্যান্স প্রেডিক্ট করব। অ্যাস্টন ভিলা কেবল শুরু করলো এখন। সাবেক চ্যাম্পিয়ন্স লিগের উইনার এই অ্যাস্টন ভিলার প্রত্যাবর্তনটা মোটামুটি বলা যেতে পারে দেয়ার উইল বি টিম টু ওয়াচ, কারণ উনাই এমেরির আসলে রেকর্ড, যদি চ্যাম্পিয়ন্স লিগ বলেন, ইউরোপা লিগ বলেন, সেই ট্র্যাক রেকর্ড ভালো। তবে এই যে লিগ সিস্টেম, 36টা টিমের যে একটা লিগ, এখানে প্রেডিক্ট করাটা খুবই ডিফিকাল্ট। আপনি যদি 2-3টা ম্যাচ না দেখেন তার আগে বলা কোনোভাবে যাবে না। মানে প্রিমিয়ার লিগের ফর্ম দিয়ে আসলে আপনি এখন মানে চ্যাম্পিয়ন্স লিগকে জাজ করাটা ঠিক হবে বলে মনে হয় না। বড় কথা যে ড্রটা খুব হিউজ ইম্প্যাক্ট রাখবে, ড্রটা হিউজ ইম্প্যাক্ট রাখবে, কার বিপক্ষে খেলবেন, কার বিপক্ষে হোমে খেলবেন, কার বিপক্ষে অ্যাওয়ে খেলবেন, এবং কার সঙ্গে আপনি কি করে খেলবেন। যেমন আমি আর্সেনাল না ম্যান সিটি, সম্ভবত আর্সেনালের যে ফিক্সার, মানে ওই ফিক্সারে আপনি সেপ্টেম্বরে ওদের মানে সম্ভবত ম্যান সিটির সাথে ম্যাচ, তারপর চ্যাম্পিয়ন্স লিগ, আবার বোধহয় আরেকটা বিগ ম্যাচ, টটেনহ্যাম এরকম চেলসি কোন একটা ম্যাচ আছে। এই যে প্যাটার্নটা, এটা তো আমরা মার্চ এপ্রিল মাসে দেখে অভ্যস্ত। ট্রু, সেখানে তাদেরকে চলে আসতে হবে। ইনফ্যাক্ট নর্মালি কি হতো যে ডিসেম্বরের উইন্টার ব্রেকের আগে 6টা গেম উইক শেষ চ্যাম্পিয়ন্স লিগের, তারপর হচ্ছে আপনার জানুয়ারিতে একটা বড় ব্রেক, ফেব্রুয়ারির দিকে হচ্ছে রাউন্ড অফ 16 শুরু হতো। এখন এই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ডটা চলে যাবে জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত, আর কোনো দলই প্লে অফ খেলতে চাইবে না, 1 থেকে 8-এ থাকতে চাইবে। এক্স্যাক্টলি, এখন 1 থেকে 8 যদি হিসাব করেন, ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, লিভারপুল, লেভারকুসেন, এরা সবাই 8-এর ভেতর থাকতে চাইবে। আপনি দেখেন পেছনে ডর্টমুন্ড আছে, খুব সহজ হবে না, পিএসজি আছে, খুব সহজ হবে না, খুবই ডিফিকাল্ট। মানে আপনি অ্যাস্টন ভিলা অনেক পরে, তার আবার পট 4-এ, মানে যেটা হচ্ছে কোএফিসিয়েন্টের র্যাঙ্কিং এ, যেটা আরেকটা সুবিধা অবশ্য অ্যাস্টন ভিলার জন্য, ওই পট 4-এ কিন্তু তারা 2টা টিম পাবে। ওই 2টা টিমের থেকে কিন্তু তাদের যদি 6 পয়েন্ট তারা পাইতে পারে, তাহলে কিন্তু সবাই পাবে, সবাই পাবে, মানে একে অপরের সাথে খেলা পড়বে অ্যাটলিস্ট 2টা টিমের।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে চলে যাই হচ্ছে আরেকটা প্রশ্ন। নুরুসাবি নুরু, তার খুব ছোট্ট জিজ্ঞাসা, জি আমরা যে এত জেনজি করি, এই জেনজির মানেটা কি? এটা আপনিই বলেন, আপনি আরো কাছাকাছি হবেন। আমরা তো সবাই ধরেন মানে জেনজি মানে জেনারেশন জেড, জেনারেশন জি, যাদের জন্ম হচ্ছে 96 থেকে, না 96 থেকে, হ্যাঁ 96। আচ্ছা আমি না এক এক জায়গায় এক একটা দেখি, কেউ কেউ বলেন 2000 এর পরে, কেউ বলেন 97 থেকে, 98 থেকে। এবার এইটুকু আমরা নিশ্চিত করতে পারি যে আমরা কেউ বর্ডার লাইন জেনজিও না। আমরা বর্ডার লাইন জেনজিও না, আবার ঠিক ডাই হার্ড বা কট্টর যে মিলেনিয়াল তাও না। মিলেনিয়ালদের হিসাবটা আরেকটু আগে থেকে। আমরা বেসিক্যালি আলফা ভাই। বেটা হতে সমস্যা কি? গামা। যাই হোক, আলফা বেটা গামা দেখে নেবেন আপনি। জেনজি, হোয়াট ইজ জেনজি লিখলে আপনি পেয়ে যাবেন গুগলে, একটু সার্চ করে। আমরা আপাতত এই প্রশ্নের উত্তরে না যাই। গামা। আচ্ছা এই প্রশ্ন উত্তর দেন আনন্দ। ইয়েস। মোহাম্মদ মিরাজ হাসান, ম্যান সিটির জন্য কোনটা কঠিন হবে, 5 ইন আ রো নাকি ইউসিএল জেতা? ইউসিএল জেতা। ইউসিএল জেতা। ইউসিএল জেতা। 5 গুয়ার্দিওলার ইন আ জন্য- রো খুব কঠিন নাও হইতে পারে ম্যান সিটির জন্য। ম্যান আমরা সিটির জন্য না। ম্যান সিটিকে যেভাবে দেখেছি তাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাই মনে হয় বেশি। বরং চ্যাম্পিয়ন্স লিগের এই ফরম্যাটটা মনে হয় ম্যান সিটির জন্য অ্যাকচুয়ালি খারাপ না। আমার খারাপ কাছে। না, খারাপ না। তবে নকআউট স্টেজে গেলে তখন নকআউট স্টেজে গেলে আবার একই হিসাব, কিন্তু 5 ইন আ রো পসিবল। 5 ইন আ রো পসিবল। 5 ইন আ রোই বেশি পসিবল মনে হচ্ছে, তাই না? ওকে। আচ্ছা এসএনজি মাহাদির, তার প্রশ্ন হচ্ছে ভাইয়েরা প্রশ্ন করার জন্য স্কুল মিস দিতে হয়, এইভাবে 5 দিন স্কুলে যাই নাই, একদিনও প্রশ্ন নেন নাই, এমন করলে চলবে? আপনি দয়া করে স্কুলে যান ভাই। ভাই আপনার জন্য একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে রিফাত মাসুদ আপনার প্রশ্ন নিছে, আমিও আপনার প্রশ্ন নিছি। সো আপনারা নিছেন? আমি ওই প্রশ্ন নিছি, আপনি দয়া করে স্কুলে যান। হ্যাঁ, স্কুলে যে বলবেন যে আমার প্রশ্ন দুইজনে নিছে, ঠিক আছে? আচ্ছা আপনাদের জন্য একটা সিস্টেম করে, অনেকে হয়তো রাত 12টার মানে দুপুর 12টার সময় যেহেতু শোটা হয়, ওই সময় লাইভ প্রশ্ন করতে পারেন না। স্কুল মিস দেওয়াটা তারা কোনোভাবে সমর্থন করতে পারি না, কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে যে আপনাদের জন্য নতুন একটা সিস্টেম চালু করতে চাই। তাহলে এটাই করি আমরা কিন্তু এটাও বলে রাখতে চাই, ইউটিউবে একটা পোস্ট আগের দিন যাবে ইউটিউবের কমিউনিটি সেকশনে, সেখানে আপনি আপনার প্রশ্ন করতে পারবেন, কিন্তু ওখান থেকে আমরা গুনে গুনে 2টার বেশি প্রশ্ন নেব না। বেশিরভাগটা ইউটিউবের চলা লাইভ এবং ফেসবুকের যে পোস্টটা যায় 11টা, তবে ওখান থেকে আমরা 2টো প্রশ্ন নেব। এই উইন্ডোটা আমরা চালু রাখলাম। জান, দ্য রেস ইজ অন। স্কুলে চলেন, স্কুলে যাই। স্কুলে আপনাকে আবার স্কুলে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এই যে মাঝখানে ফেসবুকের ট্রেন্ড শুরু হয়েছে, আপনাদের পেছনে কিন্তু লোকজন লেগে আছে, সাবধান। এটাই বলছে উনি, মহিবুল্লাহ দিবালা, উনি বলছে যে রিফাত ভাই, নাবিল ভাই যেহেতু নাই, বাট তার প্রোফাইলে হচ্ছে উনি গেছেন, গিয়ে ওই যে পুরাতন পোস্টগুলো আছে না, মাফ করে দেন ভাই, পুরাতন পোস্টে উনি নাড়াচাড়া করার চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের কমেন্ট সেকশনটা লক বলে তারা এইদিকে যাও, মাফ করে দেন প্লিজ। এই একটা বাজে ট্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, কালকে আমি ফেসবুকে দেখলাম এতগুলো পুরাতন ছবি আসছে, কোনো দরকার নাই তো, মানে অহেতুক। এটা হচ্ছে কারা করবে? এটা যারা করতে পারে, যে ধরেন আমি আপনার পোস্ট বের করলাম, একেবারে ক্লোজ সার্কেলের ভেতরে, তাই না? হ্যাঁ, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, ঠিক আছে, সবই তো নাইস এন্ড অ্যাট্রাকটিভ। ওকে, যাই হোক, তারেক ফারাজির প্রশ্ন, রিও ফার্ডিনান্ড রোনালদো একসঙ্গে পডকাস্ট করলেন, মেসি রোনালদো পডকাস্ট দেখার আশা করতে পারি? ওইটা না হয় ফটোশপ করে বসাইছিল, তারপরটা এডিট করে তো বসানো যায় এমনি তো। লুই ভুইতং ওই বিজ্ঞাপনটা হবে বলতে মানে ধরেন 10-15 বছর পর, দুইজন রিটায়ার্ড, মানে স্প্যানিশ ভাষায় হবে জিনিসটা, স্প্যানিশ ভাষায় যদি না 10-15 বছর পরে হলে অবশ্য ইংলিশেও হতে পারে, কারণ মেসি তো ইংরেজি বোঝেন, কিন্তু উনি কি বলতে চাইবেন না? ওনার স্বভাবে তো বলে না। বলতে শুরু করেছেন আমেরিকায় থেকে, না বলে আর কতদিন থাকেন তো ওই দেশে। লিওনেল মেসির ফিউচারটা দেখাটা খুবই ইন্টারেস্টিং হবে। আমি অন্তত ভাবি নাই যে ক্রিস্টিয়ানো রোনালদোর ফিউচার, আর কিছু মানুষের ফিউচার আর দেখার দরকার নাই তো। মেসির দেখবেন পাস্ট, মেসির কেন ফিউচার দেখবেন? আর কি হবে? বরং রোনালদোর ফিউচার এইভাবে মেসি আপনার জীবনে আর কি যোগ করতে পারে? যা যোগ করতে পারতো তার সবকিছু আপনার জীবনে সে যোগ করেছে, আর কিছু নাই। ট্রু, দ্যাট ইজ ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। মেসি আর কিছু না করলেও পারেন আসলে, মানে কিছু দরকার মানে কিছু সময় কিছু লাইফের, আমি এটা বিশ্বাস করি, লাইফের কিছু মোমেন্ট থাকে
লাইফটা ওই জায়গায় ফুল স্টপ। এর পরেরগুলো আসলে ঠিক মানে বোনাস এক্সট্রা না হলেও কারো ক্ষেত্রে বোনাস, কারো ক্ষেত্রে নেগেটিভলি বোনাস বলতে যে আপনি তো জানেন না যে সবার ভালো হবে। মেসির নালে জীবন ভালো হয়েছে কারণ মেসির অনেক টাকা আছে। এখন আপনি একটা ওয়ার্ল্ড কাপ জিতলেন, আপনি যদি ওই টাকাটা না থাকতো তাহলে তো পরেরটা তার এন্ডিং তত ভালো নাও হইতো না। এটা বলি শেষ করি একটু ছোট একটা অ্যাড করে, সেটা হচ্ছে ওই স্ভেন গোরান এরিকসন তো মারা গেলেন, তিনি ওই যে তার একটা ডকুমেন্টারি আছে তাকে নিয়ে বের করলো অ্যামাজন প্রাইম, তিনি ওখানে বলছেন যে জাস্ট বাঁচো, জীবনে উপভোগ করা দরকার আছে। তিনি উপভোগ করছেন, অনেক কিছুই করছেন, তিনি উপভোগটা করছেন। মেসি তার জীবনে যা করতে চাইছেন তিনি সেটা করতে পারছেন, এবং এটা সৌভাগ্য কিন্তু সবার হয় না, এবং সবাইকে তিনি দিয়ে গেছেন ওই জিনিসটা, এক্সপিরিয়েন্স করার জিনিস দিয়ে গেছেন। সো দ্যাট ইজ দ্যাট। রোনালদো থেকে সরে গেলাম, অপেক্ষায় আছি তাদের পডকাস্ট যদি কখনো দেখা যায়, বরং খুবই মানে প্রবল আগ্রহে সারা বিশ্বের লোক ঝাঁপিয়ে পড়বে সেটা দেখার জন্য। নিশ্চয়ই কোনো না কোনো চ্যানেল সেই ধান্দায় সবসময় আছেন গত 15-20 বছর ধরে, এখনো পর্যন্ত তারা সেটা করতে পারেন নাই। দেখা যাক, আমাদের তো অ্যাক্সেস নাই, থাকলে হয়তো করতাম। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে মল্লিক কামাল সাহেবের প্রশ্ন, শনি রবিবারে পাঁচমিশালি কি আর দেখতে পাবো না? ভাই দুঃখিত যে আগের 2 সপ্তাহে এটা করা যায় নাই নানান কারণে। আশা করছি ইনশাল্লাহ সামনে পরের সপ্তাহ থেকেই কাছ থেকেই পাবেন, সোমবার ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো। ওকে, দ্যাটস ইট। সাইমন আহমেদ @47 বলছেন সেরিয়া প্লেয়াররা কি আন্ডার রেটেড কিনা, কারণ তাদের দাম অনেক কম মার্কেট, মানে ট্রান্সফার ভ্যালু। আপনি কিয়েজাকে দিয়ে বিচার করছেন? কিয়েজাকে দিয়ে তিনি হয়তো বিচার করছেন, কিন্তু ব্যাপারটা তো ট্রান্সফার ভ্যালু এভাবে ঠিক করা তো হয় না। একটা সিম্পল ব্যাপার, যখন কোনো ইংলিশ ক্লাব ডিল করতে যাবে তাদের কাছে খুব স্বাভাবিকভাবেই বেশি দাম চাওয়া হবে। সেটা যদি চেলসি হয় তাহলে আরও বেশি চাওয়া হবে। কিন্তু ইতালিয়ান প্লেয়ারদের মধ্যে ট্রান্সফার ডিলিংটা মোটামুটি তাদের ক্লাবদের মধ্যেই হয়, ইতালিয়ান ক্লাবদের মধ্যেই হয়। ইতালির ক্লাব ছেড়ে খুবই কম যান। এখন তাও ট্রেন্ডটা একটু দেখা যাচ্ছে, কিয়েজা প্রিমিয়ার লিগে আসছেন, কিয়েজার যদি 2 বছর আগের কিয়েজা আসতেন তার দাম 75 মিলিয়নের কম হতো না কখনোই, তিনি 15 মিলিয়নের কিছু কমে আসছেন। এটা লিভারপুলের জন্য একটা অপরচুনিটি সাইনিং, সো সেই হিসাবে আসলে বলা যায় না যে আন্ডার রেটেড, কিন্তু সেরিয়ার প্লেয়ারদের দামটা মোটামুটি মানে মার্কেট ভ্যালুটা ঠিক আছে, ইটস ফাইন। ওটাই অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু। সান্দ্রো তোনালি যখন নিউক্যাসলে এসেছিলেন, মানে বিশাল বেচে দিতে হয়েছে, এসি মিলান চেয়েছে, তাদের টাকা প্রয়োজন, টাকা আছে কই ইংলিশ ক্লাবে। আবার এরকম উল্টো ঘটনাও ঘটেছে, লিভারপুল একটা ইতালিয়ান ফুটবল ক্লাবের নামটা ভুলে গেলাম, ফ্লপ খেয়েছিলেন, অনেকগুলো টাকা দিয়ে কিনেছিল মিডফিল্ডার। লিভারপুলে তো বড় লিভারপুলে তো বালোতেলিও খেললেন, ম্যান সিটিও তো খেললেন, কিন্তু ওই যে নট আলবার্ট রিয়েরা, সে তো স্প্যানিশ, আলবার্তো নামটা মনে পড়ছে না। লিভারপুলে মিডফিল্ডার, লিভারপুল ফ্যান নিশ্চয়ই মনে থাকবে, একটু জানিয়ে দিন তাহলে, জানিয়ে দিতে পারেন। ওকে, শেষ প্রশ্ন একটা, এটা ছাড়েন। জিহাদ আহমেদ, পিটার ড্রুরির বেস্ট কমেন্ট্রি অফ অল টাইম কোনটা? না, পিটার ড্রুরির অনেকগুলো বেস্ট আছে, অনেকগুলো। রোমা বার্সেলোনা, মানোলাস দ্য গ্রিক, রোমা বার্সেলোনা। আর্জেন্টিনাটা বলবেন না? এটা এখন আর্জেন্টিনাটা বলবো না, আর্জেন্টিনার আগে রোমা আর বার্সেলোনা। মানোলাসেরটা আমার কাছে এখনো টপে, আর আরেকটা আলাদা স্পেশাল হচ্ছে শাবালালা, গোল ফর আফ্রিকা। অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.